ইমামের শব্দগল্প চলভাসী গল্পের দরিয়ায়। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন হুমায়ুন আহমেদের শ্রেষ্ঠ দুটি ভূতের গল্প, আয়না এবং ভাইরাস। প্রথমে আমরা শুরু করছি হুমায়ুন আহমেদের গল্প আয়না। সকাল 7:30। শওকত সাহেব বারান্দায় উবু হয়ে বসে আছেন। তার সামনে একটা মোড়ায় পানি ভর্তি একটি মগ। পানির মগে হেলান দেয়া ছোট্ট একটা আয়না। আয়নাটার স্ট্যান্ড ভেঙে গেছে বলে কিছু একটাতে ঠেকা দিয়ে তাকে দাঁড় করানো যায় না। শওকত সাহেব মুখ ভর্তি ফেনা নিয়ে আয়নাটার দিকে তাকিয়ে আছেন। দাড়ি শেভ করবেন। ৪৫ বছরের পর মুখের দাড়ি শক্ত হয়ে যায়। ইচ্ছে করলেই রেজারের একটানে দাড়ি কাটা যায় না। মুখে সাবান মেখে অপেক্ষা করতে হয়। একসময় দাড়ি নরম হবে, তখন কাটতে সুবিধা। দাড়ি নরম হয়েছে এ ব্যাপারে নিশ্চিত হবার পর শওকত সাহেব রেজার দিয়ে একটা টান দিতেই তার গাল কেটে গেল। রক্ত মনে হয় কেটেছে। গলগল করে রক্ত বের হচ্ছে। শওকত সাহেব এক হাতে গাল চেপে বসে আছেন। কিছুক্ষণ চেপে ধরে থাকলে রক্ত পড়া বন্ধ হবে। ঘরে স্যাভলন ট্যাবলন কিছু আছে কিনা কে জানে। কাউকে ডেকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে না। সকালবেলার সময়টা হলো ব্যস্ততার সময়। সবাই কাজ নিয়ে থাকে। কি দরকার বিরক্ত করে? এই 1 মাসে 4 বার গাল কাটল। আয়নাটাই সমস্যা করছে। পুরনো আয়না, পাড়া নষ্ট হয়ে গেছে। কিছুই পরিষ্কার দেখা যায় না। একটা ছোট আয়না কেনার কথা তিনি তার স্ত্রী মনোয়ারাকে কয়েকবার বলেছেন। মনোয়ারা এখনো কিনে উঠতে পারেননি। তার বোধ হয় মনে থাকে না, মনে থাকার কথাও না। আয়নাটা শওকত সাহেব একাই ব্যবহার করেন। বাসার সবাই ড্রেসিং টেবিলের বড় আয়না ব্যবহার করে। কাজেই হাত আয়নাটার যে পাড়া উঠে গেছে, মনোয়ারার তা জানার কথা না। আর জানলেও কি সবসময় সব কথা মনে থাকে? শওকত সাহেব নিজেই কতবার ভেবেছেন অফিস থেকে ফেরার পথে একটা আয়না কিনে নেবেন। অফিস থেকে তো রোজই ফিরছেন, কই আয়না তো কেনা হচ্ছে না। আয়না কেনার কথা মনেই পড়ছে না। মনে পড়ে শুধু দাড়ি শেভ করার সময়। শোবার ঘর থেকে শওকত সাহেবের বড় মেয়ে ইরা বের হয়। সে এবছর ইউনিভার্সিটিতে ঢুকেছে। সেই জন্যই সবসময় এক ধরনের ব্যস্ততার মধ্যে থাকে। শওকত সাহেব বললেন, মা, ঘরে স্যাভলন আছে? ইরা বলল, জানি না বাবা। সে যেরকম ব্যস্তভাবে বারান্দায় এসেছিল সেরকম ব্যস্ত ভঙ্গিতেই আবার ঘরে ঢুকে গেল। বাবার দিকে ভালো মন্দ তাকালোও না। তার এত সময় নেই। রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা এটা দেখার জন্যে শওকত সাহেব গাল থেকে হাত সরিয়ে আয়নার দিকে তাকালেন। আশ্চর্যকাণ্ড! আয়নাতে দেখা যাচ্ছে ছোট্ট একটা মেয়ে বসে আছে। আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গায়ে লাল ফুল আঁকা সুতির একটা ফ্রক, খালি পা, মাথার চুল বেণি করা। দুদিকে দুটো বেণি ঝুলছে। দুটা বেণিতে 2 রঙের ফিতা, একটা লাল, একটা সাদা। মেয়েটার মুখ গোল, চোখ দুটো বিষণ্ণ। মেয়েটাকে শওকত সাহেব ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালেন। তার ধারণা হলো হয়তো টুকটাক কাজের জন্য বাচ্চা একটা কাজের মেয়ে রাখা হয়েছে। সে তার বারান্দায় তার পেছনে বসে আছেন। তিনি এতক্ষণ লক্ষ্য করেননি। বারান্দায় তার পেছনে কেউ নেই। পুরো বারান্দা ফাঁকা। তাহলে আয়নার মেয়েটি এলো কোত্থেকে? শওকত সাহেব আবার আয়নার দিকে তাকালেন। ওই তো মেয়েটা বসে আছে। তার রোগা রোগা ফর্সা পা দেখা যাচ্ছে। পিটপিট করে তাকাচ্ছে তার দিকে। ব্যাপারটা কি? মেয়েটা একটু যেন ঝুঁকে এলো। শওকত সাহেবকে অবাক করে দিয়ে মিষ্টি গলায় বলল, আপনার গাল কেটে গেছে? রক্ত পড়ছে? শওকত সাহেব আবারও ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালেন। না, কেউ নেই। তার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে?
একমাত্র পাগলরাই উদ্ভট এবং বিচিত্র ব্যাপার দেখতে পায়। এই বয়সে পাগল হয়ে গেলে তো সমস্যা, চাকরি চলে যাবে, সংসার চলবে কিভাবে? শওকত সাহেব আয়নার দিকে তাকালেন না। আয়না হাতে ঘরে ঢুকে গেলেন। নিজের শোবার ঘরে টেবিলে আয়নাটা উল্টো করে রেখে দিলেন। একবার ভাবলেন ঘটনাটা তার স্ত্রীকে জানাবেন। তারপরে মনে হলো, কি দরকার, সবকিছু সবাইকে বলে বেড়াতে হবে? তা তো না। তাছাড়া তিনি খুবই স্বল্পভাষী, কারো সঙ্গেই তার কথা বলতে ভালো লাগে না। অফিসে যতক্ষণ থাকেন নিজের মনে থাকতে চেষ্টা করেন, সেটা সম্ভব হয় না। অকারণে নানান কথা বলতে হয়। যত না কাজের কথা, তার চেয়ে বেশি অকাজের কথা। অফিসের লোকজন অকাজের কথা বলতেই বেশি পছন্দ করে। শওকত সাহেব ইস্টার্ন কমার্শিয়াল ব্যাংকের ক্যাশিয়ার। ক্যাশের হিসাব ঠিক রাখা, দিনের শেষে জমা খরচ হিসাব মিলানো কাজটা অত্যন্ত কঠিন। এই জটিল কাজটা করতে গেলে মাথা খুব ঠান্ডা থাকা দরকার। অকারণে রাজ্যে কথা বললে মাথা ঠান্ডা থাকে না। কেউ সেটা বোঝে না। সবাই প্রয়োজন না থাকলেও তার সঙ্গে কিছু খেজুরে আলাপ করবেই। কি শওকত সাহেব, মুখটি আমার শুকনা কেন? ভাবির সঙ্গে ফাইট চলেছে নাকি? আজকে শার্টটা তো ভারও পড়েছে। বয়স মনে হচ্ছে 10 বছর কমে গেছে। রঙে আছেন দেখি। শওকত ভাই, দেখি চা খাওয়ান। আপনার স্বভাব কাউটা ধরনের হয়ে গেছে। চাটা কিছুই খাওয়ান না, আজ ছাড়াছাড়ি নেই। এইসব অকারণ অর্থহীন কথা শুনতে শুনতে শওকত সাহেব ব্যাংকের হিসাব মেলান। মাঝে মাঝে হিসাবে গন্ডগোল হয়ে যায়। তার প্রচণ্ড রাগ লাগে। পুরো হিসেব আবার গোড়া থেকে করতে হয়। রাগ চাপা রেখে মুখ হাসাহাসি করে রাখার ক্ষমতা তার আছে। মনের রাগ চেপে রেখে অপেক্ষা করেন কখন সামনে বসে থাকা মানুষটা বিদেয় হবে। তিনি তার হিসেব আবার গোড়া থেকে করতে শুরু করবেন। খুবই সমস্যার ব্যাপার। তবে মাসখানিক হলো শওকত সাহেব আরও বড় ধরনের সমস্যায় পড়েছেন। ব্যাংকে কম্পিউটার চলে এসেছে। এখন থেকে হিসাবপত্র সব কম্পিউটার হবে। চ্যাংড়া একটা ছেলে, নাম সাজেদুল করিম, সবাইকে কম্পিউটার ব্যবহার করা শেখাচ্ছে। সবাই শিখে গেছে, শওকত সাহেব কিছু শিখতে পারেননি। যন্ত্রপাতির ব্যাপার তার কাছে সবসময়ই অতি জটিল মনে হয়। সামান্য ক্যালকুলেটরেও তিনি কখনো ঠিকমতো ব্যবহার করতে পারেন না, একটা বেড়া ছাড়া হয়ে যায়। তাছাড়া যন্ত্রের উপর তার বিশ্বাস নেই। তিনি যত দায়িত্বের সঙ্গে একটা যোগ করবেন, যন্ত্র কি তা করবে? কেনই বা করবে? ভুলভ্রান্তি করলে বড় সাহেবদের গালি খাবেন, তার চাকরি চলে যাবে। যন্ত্রের তো সেই সমস্যা নেই। যন্ত্রকে কেউ গালিও দেবে না, তার চাকরিও চলে যাবে না। তারপরও কেন মানুষ এত যন্ত্র যন্ত্র করে? কম্পিউটার তার কাছে অসহ্য লাগছে। অনেকটা টেলিভিশনের মতো একটা জিনিস। হিসাব নিকাশ সব পর্দায় উঠে আসছে। এমনিতেই টেলিভিশন তার ভালো লাগে না। বাসায় তিনি কখনো দেখেন না। যে যেটা অপছন্দ করে তার কপালে সেটাই জোটে। এটা বোধ হয় সত্যি। তিনি টিভি পছন্দ করেন না। এখন টিভির মতো একটা জিনিস সব সময় তার টেবিলে থাকে। অফিসে যতক্ষণ থাকবেন তাকে তাকিয়ে থাকতে হবে টিভির পর্দার দিকে। যে পর্দায় গান বাজনা হবে না, শুধু হিসাব নিকাশ হবে। কোনো মানে হয়? অফিস শুরু হয় 9টার সময়। শওকত সাহেব 9টা বাজার ঠিক 10 মিনিট আগেই অফিসে ঢোকেন। তার টেবিলে পিরিচে এক গ্লাস পানি থাকে। তিনি পানিটা খান। তারপর 3বার কুলহুয়াল্লা পড়ে কাজকর্ম শুরু করেন। এটা তার নিত্যদিনকার রুটিন। আজ অফিসে এসে দেখেন কম্পিউটারের চ্যাংড়া ছেলেটা সাজেদুল করিম তার টেবিলের সামনে চেয়ারে বসে ভুরু কুচকে সিগারেট টানছে। পিরিচে ঢাকা পানির গ্লাসটা খালি। সাজেদুল করিম খেয়ে ফেলেছে নিশ্চয়ই। সাজেদুল করিম শওকত সাহেবকে দেখে উঠে দাঁড়ালেন। হাসি মুখে বলল, স্যার কেমন আছেন? ভালো আছি। আজ আপনার জন্য সকাল সকাল চলে এসেছি। ও আচ্ছা,
জিএম সাহেব খুব রাগারাগি করছিলেন। আপনাকে কম্পিউটার শেখাতে পারছি না। আজ ঠিক করেছি সারাদিন আপনার সঙ্গেই থাকব। শওকত সাহেব শুকনো মুখে বললেন, আচ্ছা। আমরা চা খাই। চা খেয়ে শুরু করি, কি বলেন স্যার? শওকত সাহেব কিছু বললেন না। বেল টিপে বেয়ারাকে চা দিতে বললেন। সাজেদুল করিম হাসাহাসি মুখে বলল, গতকাল যা যা বলেছিলাম সেসব কি স্যার আপনার মনে আছে? শওকত সাহেবের কিছুই মনে নেই। তবু তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। একটা ছোটখাটো বাইবা হয়ে যাক। চলুন, বলুন দেখি, মেগাবাইটের ব্যাপারটা কি? মনে নাই। র্যাম কি সেটা মনে আছে? না। মনে না থাকলে নাই, এটা এমন কিছু জরুরি ব্যাপার না। মেগাবাইট র্যাম সবই হচ্ছে কম্পিউটারের মেমোরির একটা হিসাব। এক একজন মানুষের যেমন এক এক রকম স্মৃতি থাকে, কম্পিউটারেরও তাই। কিছু কিছু কম্পিউটারের স্মৃতিশক্তি থাকে অসাধারণ, আবার কিছু কিছু কম্পিউটারের স্মৃতিশক্তি সাধারণ ধরনের। মেগাবাইট হচ্ছে স্মৃতিশক্তি হিসাব করার একটা একক। মেটা হলো 10⁶, আর বাইট হলো 10⁶ ভাগের 1 ভাগ। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। স্যার বুঝতে পারছেন? শওকত সাহেব কিছুই বোঝেননি, তারপরও বললেন, বুঝতে পারছি। একটা জিনিস খেয়াল রাখবেন, কম্পিউটার হলো আয়নার মতো। আয়নার মতো? হ্যাঁ স্যার, আয়নার মতো। আয়নাতে যেমন হয়, আয়নার সামনে যা থাকে তাই আয়নাতে দেখা যায়, কম্পিউটারও তাই। কম্পিউটারকে আপনি যা দেখাবেন সে তাই আপনাকে দেখাবে। নিজে থেকে বানিয়ে সে আপনাকে কিচ্ছু দেখাবে না, তার সেই ক্ষমতা নেই। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এখন আসুন মেমোরি এবং হার্ড ডিস্ক, এই দুইয়ের ভিতরে পার্থক্যটা আপনাকে বুঝিয়ে বলি। আমার কথা মন দিয়ে শুনছেন তো? হ্যাঁ। শওকত সাহেব আসলে মন দিয়ে কিছুই শুনছেন না। আয়নার কথায় তার নিজের আয়নাটার কথা মনে পড়ে গেছে। ব্যাপারটা কি? আয়নার ভিতরে ছোট মেয়েটা এলো কিভাবে? মেয়েটা কে? তার নাম কি? চোখ পিটপিট করে তার দিকে তাকাচ্ছিল। বেয়ারা চা নিয়ে এসেছে। শওকত সাহেব চায়ের কাপে অন্যমনস্ক ভঙ্গিতে চুমুক দিচ্ছে। সাজেদুল করিম বলল, স্যার। হ্যাঁ। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না তো। তাহলে আসুন কম্পিউটারের ফাইল কিভাবে খুলতে হয় আপনাকে বলি। শুধু মুখে বললে হবে না, হাতে কলমে দেখাতে হবে। হার্ড ডিস্ক হলো আমাদের ফাইলিং ক্যাবিনেট। সব ফাইল আছে হার্ড ডিস্কে। সেখান থেকে একটা বিশেষ ফাইল বের করব কিভাবে? বিকাল 4টা পর্যন্ত শওকত সাহেব কম্পিউটার নিয়ে ঘটঘট করলেন। লাভের মধ্যে লাভ হলো তার মাথা ধরে গেল, প্রচণ্ড মাথা ব্যথা। সাজেদুল করিমকে মাথা ধরার ব্যাপারটা জানতে দিলেন না। বেচারা এত আগ্রহ করে বোঝাচ্ছে, তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কম্পিউটারের মতো সহজ কিছু পৃথিবীতে তৈরি হয়নি। স্যার, আজ এই পর্যন্ত থাক, কাল আবার শুরু করব, কেমন? আচ্ছা। অফিস থেকে বেরোবার আগে জিএম সাহেব শওকত সাহেবকে ডেকে পাঠালেন। শওকত সাহেবের বুক কেঁপে উঠল। জিএম সাহেবকে তিনি কম্পিউটারের মতোই ভয় পান। যদিও ভদ্রলোক অত্যন্ত মিষ্টভাষী, হাসি মুখ ছাড়া কথাই বলতে পারেন না। জিএম সাহেবের ঘরে ঢুকতেই তিনি হাসি মুখে বললেন, কেমন আছেন শওকত সাহেব? জি স্যার, ভালো। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? শওকত সাহেব বসলেন। তার বুক কাঁপছে, পানির পিপাসা পেয়ে গেছে। আপনার কি শরীর খারাপ? জি না স্যার। দেখে অবশ্যই মনে হচ্ছে শরীর খারাপ। যাই হোক, কম্পিউটার শেখার কতদূর হলো? শওকত সাহেব কিছু বললেন না, মাথা নিচু করে বসে রইলেন। জিএম সাহেব বললেন, আমি সাজেদুল করিমকে গতকাল কঠিন বকা দিয়েছি। তাকে বলেছি, তুমি কেমন ছেলে, সামান্য একটা জিনিস শওকত সাহেবকে শেখাতে পারছো না? তার দোষ নেই স্যার, সে চেষ্টা ত্রুটি করছে না। আসলে আমি শিখতে পারছি না। পারছেন না কেন? বুঝতে পারছি না স্যার। কম্পিউটার তো আজ ছেলে খেলা। 7-8 বছরের বাচ্চারা কম্পিউটার নিয়ে খেলছে, আপনি পারবেন না কেন? আপনাকে তো পারতেই হবে। পুরনো দিনের মতো কাগজে কলমে বসে বসে হিসাব করবেন আর মুখে বিড়বিড় করবেন, হাতে আছে 5, তা তো হয় না। আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তা হবে সব কম্পিউটার।
যা হবে সব কম্পিউটারে হবে। জি স্যার। নতুন টেকনোলজি যারা নিতে পারবে না তাদের তো আমাদের প্রয়োজন নেই। ডারউইনের সেই থিওরি, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আজ যান, চেষ্টা করুন ব্যাপারটা শিখে নিতে। এটা এমন কিছু না। আপনার নিজের ভিতরেও শেখার চেষ্টা থাকতে হবে। আপনি যদি ধরেই নেন কোনোদিন শিখতে পারবেন না, তাহলে তো কোনোদিনই শিখতে পারবেন না, ঠিক না? জি স্যার, ঠিক। আচ্ছা, আজ তাহলে যান। বেরোবার সময় তিনি দরজায় ধাক্কা খেলেন। ডান চোখের উপর কপাল সুপুরির মতো ফুলে উঠল। মাথা ধরাটা আরও বাড়ল। শওকত সাহেব মাথা ধরা নিয়েই বাসায় ফিরলেন। বাসা খালি, শুধু কাজের বউ আছে। বাকি সবাই নাকি বিয়ে বাড়িতে গেছে। ফিরতে রাত হবে, আবার না ফেরারও সম্ভাবনা আছে। কার বিয়ে শওকত সাহেব কিছুই জানেন না। তাকে কেউ কিছু বলেনি, বলার প্রয়োজন মনে করেনি। তিনি হাত মুখ ধুয়ে বারান্দায় ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে রইলেন। এতে যদি মাথা ধরাটা কমে। ইদানিং তার ঘন ঘন মাথা ধরছে। চোখ আরো খারাপ করেছে কিনা কে জানে। চোখের ডাক্তারের কাছে একবার গেলে হয়, যেতে ইচ্ছা করছে না। ডাক্তারের কাছে যাওয়া মানেই টাকার খেলা। ডাক্তারের ভিজিট, নতুন চশমা, নতুন ফ্রেম। কাজের বুয়া তাকে নাস্তা দিয়ে গেল। একটা পিরিচে কয়েক টুকরো পেঁপে, আধ বাটি মুড়ি এবং শর্করা চা। পেঁপেটা খেতে তিতা তিতা লাগলো। মুড়ি নিয়ে গেছে, দাঁতের চাপে রাবারের মতো চ্যাপটা হয়ে যাচ্ছে। তার প্রচণ্ড খিদে লেগেছিল। চা খেলেন। গরম চা খেয়ে মাথা ধরাটা কমবে ভাবেছিলেন, কমল না, কারণ চা গরম ছিল না। এই কাজের বুয়া গরম চা বানানোর কায়দা জানে না। তার চা সবসময় হয় কুসুম গরম। শওকত সাহেব মাথা ধরার ট্যাবলেটের খোঁজে শোবার ঘরে ঢুকলেন। টেবিলের ড্রয়ারে প্যারাসিটামল ট্যাবলেট থাকার কথা, কিছুই পাওয়া গেল না। ড্রয়ারের ভিতর হাত আয়নাটা ঢোকানো। মনোরা নিশ্চয়ই রেখে দিয়েছে। আচ্ছা, আয়নার ভিতরে মেয়েটা কি এখনো আছে? শওকত সাহেব আয়না হাতে নিলেন। অস্বস্তি নিয়ে তাকালেন। আশ্চর্য, মেয়েটা তো আছে। আগেরবার বসেছিল, এখন দাঁড়িয়ে আছে। আগের ফ্রকই গায়ে। মেয়েটা খুব সুন্দর তো। গাল, মুখ, মায়ামায়া চেহারা। বয়স কত হবে? 11-12 বেশি না, কমও হতে পারে। মেয়েটার গলায় নীল পঙ্খির মালা। মালাটা আগে লক্ষ্য করেনি। শওকত সাহেব নিচু গলায় বলল, তোমার নাম? মেয়েটা মিষ্টি গলায় বলল, চিত্রলেখা। বাহ, সুন্দর নাম। মেয়েটা লাজুক ভঙ্গিতে হাসল। শওকত সাহেব আর কি বলবেন ভেবে পেলেন না। মেয়েটাকে আর কি বলা যায়? আয়নার ভিতরে সে এলো কি করে, এটা কি জিজ্ঞাসা করবেন? প্রশ্নটা মেয়েটার জন্য জটিল হয়ে যাবে না তো? জটিল প্রশ্ন জিজ্ঞাসা করে লাভ নেই। তিনি কিছু জিজ্ঞেস করার আগে মেয়েটা বলল, আপনার কপালে কি হয়েছে? ব্যথা পেয়েছি। জিএম সাহেবের ঘর থেকে বের হবার সময় দরজায় ধাক্কা খেলাম। খুব বেশি ব্যথা পেয়েছেন? খুব বেশি না। তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি না। স্কুলে যাও না? হুম। আয়নার ভিতরে তুমি এলে কি করে? তাও জানি না। তোমার বাবা মা তারা কোথায়? জানি না। তোমার মা বাবা আছেন তো? আছেন না? জানি না। তুমি কি একা থাকো? হুম। শওকত সাহেব লক্ষ্য করলেন মেয়েটি কেঁপে কেঁপে উঠছে। বুকের উপর দুটো হাত আড়াআড়ি করে রাখা। মনে হয় শীত লাগছে, অথচ এটা চৈত্র মাস। শীত লাগার কোনো কারণ নেই। তিনি নিজে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছেন। মাথার উপর ফ্যান ঘুরছে, তার বাতাসটা পর্যন্ত গরম। কাঁপছ কেন? শীত লাগছে নাকি? হুম, এখানে খুব শীত। তোমার কি গরম কাপড় নেই? না। তোমারে একটাই জানা? হুম। আমাকে তুমি চেনো? চিনি। আমি কে বলো তো? তা বলতে পারি না। আমার নাম জানো? আপনি তো আপনার নাম বলেননি, জানলো কিভাবে? আপনার আমার নাম শওকত, শওকত আলী। ও আচ্ছা। আমার 3 মেয়ে। ছেলে নেই? না, ছেলে নেই। আপনার মেয়েরা কোথায় গেছে? বিয়ে বাড়িতে গেছে। কার বিয়ে? কার বিয়ে আমি ঠিক জানি না, আমাকে বলেনি।
আপনার মেয়েদের নাম কি? বড় মেয়ের নাম ইরা, মেজোটার নাম সোমা, সবচেয়ে ছোটটার নাম কল্পনা। ওদের নামে কোনো মিল নেই কেন? সবাই তো মিল রেখে দিয়ে মেয়েদের নাম রাখে। বড় মেয়ের নাম ইরা হলে মেজোটার নাম হবে মীরা, ছোটটার নাম হবে নীরা। ওদের মা নাম রেখেছে, মিল দিতে ভুলে গেছে। আপনি নাম রাখেননি কেন? আমিও রেখেছিলাম, আমার নাম কারো পছন্দ হয়নি। আপনি কি নাম রেখেছিলেন? বড় মেয়ের নাম রেখেছিলাম বেগম রোকেয়া, মহিয়সী নারীর নামে নাম। তার মা পছন্দ করেনি। তার মার দোষ নেই, পুরোনো দিনের নাম তো, সেজন্য পছন্দ হয়নি। বেগম রোকেয়া কে? বেগম রোকেয়া কে? তোমাকে বললাম না, মহিয়সী নারী। রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মেছিলেন। মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য প্রাণপাত করেছিলেন। তুমি তার নাম শোনোনি? জি না। কলিং বেল বেজে উঠল। শওকত সাহেব আঁতকে উঠলেন। ওরা বোধহয় চলে এসেছে। তিনি আয়না ড্রয়ারে রেখে দরজা খোলার জন্য গেলেন। ওদের সামনে আয়না বের করার কোনো দরকার নেই। তারা কি না কি মনে করবে? দরকার কি? অবশ্যই আয়নায় তিনি নিজেও কিছু দেখছেন না। সম্ভবত এটা কল্পনা, কিংবা তিনি পাগল হয়ে যাচ্ছেন। ছোটবেলায় তিনি যখন স্কুলে পড়তেন, তখন তাদের অবনী স্যার স্কুলের সামনের বড় আম গাছটার সঙ্গে কথা বলতেন। কেউ দেখে ফেললে খুব লজ্জা পেতেন। এক বর্ষাকালে তিনি স্কুলের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখেন অবনী স্যার আম গাছের সঙ্গে কথা বলছেন। অবনী স্যার তাকে দেখে খুব লজ্জা পেয়ে বললেন, সন্ধ্যাবেলা এমন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হাঁটবি না, খুব সাপের উপদ্রব। তার পরের বছরই স্যার পুরোপুরি পাগল হয়ে গেলেন। তার আত্মীয় স্বজন তাকে নিয়ে ইন্ডিয়া চলে গেল। কে জানে, তিনি নিজেও হয়তো পাগল হয়ে যাচ্ছেন। পুরোপুরি পাগল হবার পর তার স্ত্রী মেয়ে হয়তো তাকে পাবনার মেন্টাল হাসপাতালে ভর্তি করিয়ে আসবে। পাবনায় ভর্তি হতে কত টাকা লাগে কে জানে। টাকা বেশি লাগলে ভর্তি নাও করাতে পারে। হয়তো নিজেদের বাড়িতেই দরজায় তালাবদ্ধ করে রাখবে, কিংবা অন্য কোনো দূরের শহরে নিয়ে ছেড়ে দিয়ে আসবে। পাগল পুষতে না পারলে দূরে ছেড়ে দিয়ে আসতে হয়। এতে দোষ হয় না। পাগল তো আর মানুষ না, তারা বোধশক্তিহীন জন্তুর মতোই। মনোরা বিয়ে বাড়ি থেকে মেয়েকে নিয়ে ফেরেননি। মেজ মেয়ের মাস্টার এসেছে। শওকত সাহেব বললেন, ওরা কেউ বাসায় নেই, বিয়ে বাড়িতে গেছে, আপনি বসেন, চা খান। মাস্টার সাহেব বললেন, আচ্ছা, এক কাপ চা খেয়ে যাই। শওকত সাহেব বুয়াকে চায়ের কথা বলে এসে শুকনো মুখে মাস্টারের সামনে বসলেন। তার মেজাজ একটু খারাপ হলো। মাস্টারের চা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সামনে বসে থাকতেই হবে। টুকটাক কথা বলতে হবে। কি কথা বলবেন? মাস্টার সাহেব বললেন, আপনার গালে কি হয়েছে? দাড়ি শেভ করতে গিয়ে গাল কেটে গেছে। আয়নাটা খারাপ, ভালো দেখা যায় না। নতুন একটা কিনে নেন না কেন? ইরার মাকে বলেছি, ও সময় করতে পারছে না। আপনার ছাত্রী পড়াশোনা করছে কেমন? ভালো, ম্যাথে একটু উইক। আপনি কি শুধু ম্যাথ পড়ান? আমি সায়েন্সের সাবজেক্ট পড়াই। আমি সায়েন্স সাবজেক্ট সবই দেখাই, ফিজিক্স, কেমিস্ট্রি। বুয়া চা নিয়ে এসেছেন। শুধু চা না, পিরিচে পেঁপে এবং মুড়ি। মাস্টার সাহেব আগ্রহ করে তিতা পেঁপে এবং মিয়ানো মুড়ি খাচ্ছেন। প্রাইভেট মাস্টাররা যে কোনো খাবার আগ্রহ করে খায়। শওকত সাহেব কথা বলার আর কিছু পাচ্ছেন না। একবার ভাবলেন আয়নার ব্যাপারটা নিয়ে কথা বলবেন। নিজেকে সামলালেন, কি দরকার? মাস্টার সাহেব, জি, আপনি তো সায়েন্সের টিচার। আয়নাতে যে ছবি দেখা যায়, কিভাবে দেখা যায়? আলো অবজেক্ট থেকে আয়নাতে পড়ে, সেখান থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে। শওকত সাহেব ইতস্তত করে বললেন, কিন্তু যদি আয়নার সামনে না থাকে তাহলে তো তার ছবি দেখার কোনো কারণ নেই, তাই না? মাস্টার সাহেব একটু অবাক হয়ে বললেন, তা তো বটেই। এটা জিজ্ঞাসা করছেন কেন? এমনি জিজ্ঞাসা করছি, কোনো কারণ নেই। কথার কথা, কিছু মনে করবেন না। শওকত সাহেব খুবই লজ্জা পেয়ে গেলেন। পরদিন অফিসে যাবার সময় শওকত সাহেব আয়নাটা খবরের কাগজে মুড়ে সঙ্গে নিয়ে নিলেন।
কেন নিলেন নিজেও জানেন না। অফিসের ড্রয়ারে আয়না রেখে সাজ্জাদুল করিমের সঙ্গে কম্পিউটার নিয়ে ঘটঘট করতে লাগলেন। কিভাবে উইন্ডো খোলে, সেখান থেকে সিস্টেম ফোল্ডার বের করতে হয়, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, 14 রকম যন্ত্রণা। তিনি মুগ্ধ হলেন ছেলেটার ধৈর্য দেখে। তিনি যেসব গুবলেট করে দিচ্ছেন তার জন্যে সাজ্জাদুল করিম একটুও রাগ করছেন না। একই জিনিস বারবার করে বলছে, এমনভাবে কথা বলছে যেন তিনি বয়স্ক একজন মানুষ না, বাচ্চা একটা ছেলে। সাজ্জাদুল করিম বলল, স্যার আসুন আমরা একটু রেস্ট নিই, চা খাই, তারপর আবার শুরু করব। শওকত সাহেব বললেন, আমাকে দিয়ে আসলে কিছু হবে না, বাদ দাও। বাদ দিলে কি চলবে স্যার? কম্পিউটার চলে এসেছে, এখন তো আর আপনি লম্বা লম্বা যোগ বিয়োগ করতে পারবেন না, ব্যালেন্স শিট তৈরি করতে হবে কম্পিউটারে। শওকত সাহেব ক্লান্ত গলায় বললেন, আমি পারবো না, যারা পারবে তারা করবে, চাপে ছেড়ে দেব। কি যে বলেন স্যার, চাপে ছেড়ে দেবেন কেন? চাকরি ছাড়লে খাবেন কি? আপনি মোটেই ঘাবড়াবেন না, আমি আপনাকে কম্পিউটার শিখিয়ে দেব। আমার সাংঘাতিক জেদ। চা খেতে খেতে শওকত সাহেব ছেলেটার সঙ্গে কিছু গল্প করলেন। গল্প করতে খারাপ লাগলো না, তবে এই ছেলে কম্পিউটার ছাড়া কোনো গল্প জানে না। কোনো এক ভদ্রলোক তার কিছু জরুরি ডাটা ভুল করে ইরেজ করে ফেলেছিল। প্রায় মাথা খারাপ হবার মতো জোগাড়। সেই ডাটা কিভাবে উদ্ধার হলো তার গল্প সে এমনভাবে করে বলল যেন এটা এক রোমহর্ষক গল্প। বুঝলেন স্যার, দুটা প্রোগ্রাম আছে যা দিয়ে ট্রেস ক্যান এ ফেলে দেয়া ডাটাও উদ্ধার করা যায়। একটা প্রোগ্রামের নাম নর্টন ইউটিলিটিস আর একটার নাম কমপ্লিট আনডিলিট। খুবই চমৎকার প্রোগ্রাম। শওকত সাহেব কিছুই বুঝলেন না, তবু মাথা নাড়লেন যেন বুঝতে পেরেছেন। তা শেষ হবার পর সাজ্জাদুল করিম বলল, স্যার চলুন বিসমিল্লাহ বলে লেগে পড়ি। শওকত সাহেব লজ্জিত গলায় বললেন, আজ থাক, আজ আর ভালো লাগছে না। সিএম সাহেব শুনলে রাগ করবেন। রাগ করলে করবে, কি আর করা, আমাকে দিয়ে কম্পিউটার হবে না, শুধু শুধু তুমি কষ্ট করছো। আমার কোনো কষ্ট হচ্ছে না। ঠিক আছে, আপনি রেস্ট নিন, কাল আমরা আবার শুরু করব। আমি তাহলে স্যার আর যাই। একটা জিনিস দেখো তো। শওকত সাহেব ড্রয়ার থেকে খবরের কাগজে মোড়ানো আয়না বের করলেন। খুব সাবধানে কাগজ সরিয়ে আয়না বের করলেন। সাজিদুল করিমের হাতে আয়নাটা দিয়ে বললেন, জিনিসটা ভালো করে দেখো তো। জিনিসটা কি? একটা আয়না। সাজিদুল করিম ঘুরিয়ে ফিরিয়ে আয়না দেখল। শওকত সাহেব কৌতূহলী গলায় বললেন, দেখলে? সাজিদুল করিম বিস্মিত হয়ে বলল, দেখলাম। কি দেখলে বলো তো? পুরোনো একটা আয়না দেখলাম, পাড়া নষ্ট হয়ে গেছে। আর তো কিছু দেখলাম না। আর কি কিছু দেখার আছে? না, আমার শখের একটা আয়না। শওকত সাহেব আয়নাটা কাগজে মুড়তে শুরু করলেন। সাজিদুল করিম এখনো তার দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে। শওকত সাহেবের মনে হলো তিনি ছোটবেলায় অবনী স্যারকে গাছের সঙ্গে কথা বলতে দেখে এইভাবে বোধহয় তাকিয়েছিলেন। সাজিদুল করিম চলে যাবার পর তিনি তার ঘরের দরজা বন্ধ করে দিলেন। আয়নাটা বের করলেন। ওই তো, মেয়েটাকে দেখা যাচ্ছে। মেয়েটা কেমন দুঃখী দুঃখী লাগছে। শওকত সাহেব মৃদু গলায় বললেন, কেমন আছো চিত্রলেখা? ভালো। তোমার মুখ কেমন শুকনো লাগছে কেন? মন খারাপ? মন খারাপ কেন? একা একা থাকি তো, এজন্য মন খারাপ। মাঝে মাঝে আবার ভয় লাগে। কিসের ভয়? জানি না কিসের ভয়। এটা কি আপনার অফিস? হুম। আপনার টেবিলের উপর এটা কি, বক্সের মতো? এটা হলো কম্পিউটার, আইবিএম কম্পিউটার। কম্পিউটার কি? একটা যন্ত্র, হিসাব নিকাশ করে। আচ্ছা শোনো চিত্রলেখা, তোমার বাবা মা আছেন? জানি না তো। তুমি আজ কিছু খেয়েছো? না। তোমার খিদে লেগেছে? হুম। তুমি যেখানে থাকো সেখানে কোনো খাবার নেই? না। জায়গাটা কেমন? জায়গাটা কেমন আমি জানি না। খুব শীত। শওকত সাহেব দেখলেন মেয়েটা শীতে কাঁপছে। পাতলা সুতির জামায় শীত মানছে না। তিনি কি করবেন বুঝতে পারলেন না।
এই শীতার্ত ও ক্ষুধার্ত মেয়েটার জন্য তিনি কীই বা করতে পারেন। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়নাটা কাগজে মুড়ে ড্রয়ারে রেখে দিলেন। তার নিজেরও খিদে লেগেছে। বাসা থেকে টিফিন ক্যারিয়ারে করে খাবার এনেছেন। কোনো উপায় কি আছে মেয়েটাকে খাবার দেয়া? আরে কি আশ্চর্য, তিনি এসব কি ভাবছেন? আয়না যা দেখছেন সেটা মনের ভুল ছাড়া আর কিছুই না। এটাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। আসলে আয়নাটা তার দেখাই উচিত না। তিনি টিফিন ক্যারিয়ার নিয়ে অফিসের ক্যান্টিনে খেতে লাগলেন, কিন্তু খেতে পারলেন না। বারবার মেয়েটার শুকনো মুখ তার মনে পড়তে লাগলো। তিনি হাত ধুয়ে উঠে পড়লেন। বাসায় ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেল। সাধারণত অফিস থেকে তিনি সরাসরি বাসায় ফেরেন। আজ একটু ঘুরলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বেঞ্চিতে বসে রইলেন। তার ভালোই লাগলো। ফুরফুরে বাতাস দিচ্ছে, চারিদিকের গাছপালা, কেমন শান্তি শান্তি ভাব। দুপুরে কিছু খাননি বলে খিদেটা এখন জানান দিচ্ছে। বাদামওয়ালা বুট বাদাম বিক্রি করছে। 1 ছটাক বাদাম কিনে ফেলবেন নাকি? কত দাম 1 ছটাক বাদামের? তিনি হাত উঁচিয়ে বাদামওয়ালাকে ডাকলেন। তারপরই মনে হলো বাচ্চা একটা মেয়ে না খেয়ে বসে আছে। তার মনটা খারাপ হয়ে গেল। বাদাম না কিনেই তিনি বাসার দিকে রওনা হলেন। বাসায় ফেরা মাত্র তাকে নাস্তা দেয়া হলো। তিতা পেঁপের টুকরা, মেয়ানো মুড়ি। মনে হয় অনেকগুলি তিতা পেঁপে কেনা আছে এবং টিন ভর্তি মিয়ানো মুড়ি আছে। এগুলি শেষ না হওয়া পর্যন্ত তাকে খেতেই হবে। ঘরের ভিতরে থেকে হারমোনিয়ামের শব্দ আসছে। অপরিচিত একজন পুরুষ নাকি গলায় সারে গামা করছে। ইরার গলাও পাওয়া যাচ্ছে। ইরা গান শিখছে নাকি? সারে গা রে গামা গামা পা মা পাদা পাধানি ধানিসা। মনোরা চায়ের কাপ নিয়ে শওকত সাহেবের সামনে রাখতে রাখতে বললেন, ইরার জন্য একটা গানের মাস্টার রেখে দিলাম। সপ্তাহে 2 দিন আসবে। 1500 টাকা সে নেয়। বলে কই 1000 করেছি। তববজিকে দিতে হবে 300। মেয়ের এত শখ, তোমাকে বলে তো কিছু হবে না। কার কি শখ, কি ইচ্ছা, তুমি কি কিছুই জানো? জানো না। যা করা আমাকেই করতে হবে। শওকত সাহেব নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিলেন। 1000 যোগ 300, 1300। বাড়তি 1300 টাকা কোত্থেকে আসবে? সামনের মাস থেকে বেতন কমে যাবে। প্রভিডেন্ট ফান্ড থেকে 10,000 টাকা লোন নিয়েছিলেন। সামনের মাস থেকে 500 টাকা করে কাটা শুরু হবে। উপায় হবে কি? তিনি কম্পিউটারও শিখতে পারছেন না। যদি সত্যি সত্যি এই বয়সে চাকরি চলে যায় তখন? মনোরা বললেন, সোমাদের কলেজ থেকে স্টাডি ট্যুর যাচ্ছে, তার 1000 টাকা দরকার। তোমাকে আগে ভাগে বলে রাখলাম। কি কিছু বলছো না কেন? শওকত সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে ফ্যাকাশেভাবে হাসলেন, কিছু বললেন না। তোমার সঙ্গে বসে যে 2টো কথা বলবো সে উপায়ও তো নেই। মুখ সেলাই করে বসে থাকবে। আশ্চর্য এক মানুষের সঙ্গে জীবন কাটালাম। মনোরা উঠে চলে গেলেন। ঘরের ভিতর থেকে এখন গানের কথা ভেসে আছে। মনে হচ্ছে ওস্তাদ টিচার প্রথম দিনেই গান শেখাচ্ছেন। তুমি বাসো কিনা তা জানি না, ভালোবাসো কিনা তা আমি জানি না। আমার কাজ আমি বন্ধু করিয়া যে যাব, চিন্তা হইতে আমি চিতানলে যাব। শওকত সাহেব একা বসে আছেন। রাতে ভাত খাবারে ডাক না আসা পর্যন্ত একাই বসে থাকতে হয়, একাই বসে থাকতে হবে। আয়নাটা বের করে মেয়েটার সঙ্গে 2টা কথা বললে কেমন হয়? কেউ এসে দেখে না ফেললে হলো। দেখে ফেললে সমস্যা। কেমন আছো চিত্রলেখা? জি ভালো আছি। কে গান গাচ্ছে? আমার বড় মেয়ে। ইরা? হ্যাঁ ইরা। তোমার দেখি নাম মনে আছে। মনে থাকবে না কেন? আমার সবার নামই মনে আছে। ইরা, সোমা, কল্পনা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব মন খারাপ। আপনার কি হয়েছে? কিছু হয়নি রে মা। শওকত সাহেবের গলা ধরে এলো। দিনের পর দিন তার মন খারাপ থাকে। কেউ জানতে চায় না তার মন খারাপ কেন।
আয়নার ভিতরের এই মেয়ে জানতে চাচ্ছে। তার চোখে প্রায় পানি আসার উপক্রম হলো। তিনি প্রসঙ্গ পাল্টাবার জন্য বললেন, তুমি কি গান জানো? কি না। আচ্ছা শোনো, তুমি যে বলেছিলে খিদে লেগেছে, কিছু খেয়েছো? খিদে কমেছে? মেয়েটা মিষ্টি করে হাসল। মজার কোনো কথা বলছে এমন ভঙ্গিতে বলল, আপনি কি যে বলেন, খাবো কি করে? আমাদের এখানে কি কোনো খাবার আছে? খাবার নেই? না, কিচ্ছু নেই। এটা একটা অদ্ভুত জায়গা। আমি আমি একা থাকি। কথা বলারও কেউ নেই। শুধু আপনার সঙ্গে কথা বলি। শওকত সাহেব লক্ষ্য করলেন মেয়েটা আগের মতো দুহাত বুকের উপর রেখে থর করে কাঁপছে। তিনি কোমল গলায় বললেন, শীত লাগছে মা? লাগছে, এখানে খুব শীত। যখন বাতাস দেয় তখন প্রচণ্ড ঠান্ডা লাগে। আমার তো শীতের কাপড় নেই, এই একটাই ফ্রক। দুঃখে শওকত সাহেবের চোখে প্রায় পানি এসে গেল। তখন মনোয়ারা বারান্দায় এসে দাঁড়ালেন। শীতল গলায় বললেন, আয়না হাতে বারান্দায় বসে আছে কেন? কল্পনার পাশে বসে তার পড়াটা দেখিয়ে দিলেও তো হয়। সব বাবারাই ছেলে মেয়েদের পড়াশোনা দেখিয়ে দেয়। একমাত্র তোমাকে দেখলাম অফিস থেকে ফিরে বটগাছের মতো বসে থাকো। বাবার কিছু দায়িত্ব তো পালন করবে। শওকত সাহেব আয়নাটা রেখে কল্পনার পড়া দেখানোর জন্য উঠলেন। সাজেদুল করিম অসাধ্য সাধন করে ফেলেছে। শওকত সাহেবকে কম্পিউটার শিখিয়ে ফেলেছে। কি স্যার, বলিনি আপনাকে শিখিয়ে ছাড়ব? শওকত সাহেব হাসলেন। তার নিজেরও এখনো বিশ্বাস হচ্ছে না তিনি ব্যাপারটা ধরে ফেলেছেন। সাজেদুল করিম বলল, আর কোনো সমস্যা হবে না। তাছাড়া আমি আপনার জন্য আর একটা কাজ করেছি। প্রতি স্টেপ কাগজে লিখে এনেছি। আপনি সমস্যা হলে কাগজটা দেখবেন, দেখবেন সব পানির মতো পরিষ্কার। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমার ঠিকানা কাগজে লিখে গেলাম। কোনো ঝামেলা মনে করলেই আমার বাসায় চলে আসবেন। আচ্ছা বাবা, তুমি অনেক কষ্ট করেছ। আপনার অবস্থা দেখে আমার স্যার মনটা খারাপ হয়েছিল। রাতে দেখি ঘুম আসে না। তখন একের পর এক স্টেপগুলি কাগজে লিখলাম। সারা রাত চিন্তা করলাম কিভাবে বোঝালে আপনি বুঝবেন। শওকত সাহেবের চোখে প্রায় পানি আসার উপক্রম হয়। তিনি ভেবে পেলেন না এরকম অসাধারণ ছেলে পৃথিবীতে এত কম জন্মায় কেন। স্যার, আমি যাই। জিএম সাহেবকে বলে যাচ্ছি আপনি সব শিখে ফেলেছেন, আর কোনো সমস্যা নেই। আর একটা কথা স্যার, কম্পিউটারকে ভয় পাবেন না। তাকে ভয় পাবার কিছু নেই। কম্পিউটার হচ্ছে সামান্য একটা যন্ত্র, এর বেশি কিছু না। শওকত সাহেবের চোখে এইবার সত্যি সত্যি পানি চলে এলো। ছেলেটা যেন চোখের পানি দেখতে না পায় সেজন্য অন্যদিকে তাকিয়ে রইলেন। মনে মনে ঠিক করলেন আজ অফিস থেকে ফেরার পথে ছেলেটার জন্য একটা উপহার কিনবেন। দামি কিছু না, সেই সামর্থ্য তার নেই। তবু কিছু কিনে তার বাসায় গিয়ে তাকে দিয়ে আসবেন। একটা কলম বা এই জাতীয় কিছু। 100-2 টাকার মধ্যে কলম না পাওয়া গেলে সুন্দর একটা গোলাপ। তার সঙ্গে 500 টাকা আছে টেবিলের ড্রয়ারে খামের ভিতরে রাখা। শওকত সাহেব 175 টাকা দিয়ে একটা ওয়ার্কম্যান কলম কিনলেন। তারপর কোনো কিছু না ভেবেই চিত্রলেখার জন্যে একটা সোয়েটার কিনে ফেললেন। গরমের সময় বলেই ভালো ভালো সোয়েটার সস্তায় বিক্রি হচ্ছিল। সোয়েটার কিনতে 343 টাকা খরচ হয়ে গেল। সাদা জমিনের উপর নীল ফুল আঁকা, সিনথেটিক উল। দোকানদার বলল, সিনথেটিক হলেও আসলে উলের বাবা। শুধু সোয়েটার গায়ে দিয়েই তুন্দ্রা অঞ্চলে বরফের ছায়ের উপর শুয়ে থাকা যায়। শওকত সাহেব জানেন সোয়েটার কেনাটা তার জন্য খুবই বোকামি হয়েছে। চিত্রলেখাকে এই সোয়েটার তিনি কখনো দিতে পারবেন না, কারণ চিত্রলেখা বলে কেউ নেই। পুরো ব্যাপারটা তার মাথার অসুস্থ কোনো কল্পনা। সংসারে দুঃখ ধান্ধায় তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে বলেই এইসব হাবিজাবি দেখছেন। তারপরেও মনে হলো মেয়েটা দেখবে জিনিসটা তার জন্য কেনা হয়েছে, বেচারি খুশি হবে। সাজেদুল করিমকে তিনি বাসায় পেলেন না। দরজা তালা বন্ধ। দরজার ফাঁক দিয়ে তিনি কলমটা ঢুকিয়ে দিলেন। তার মনে হলো ভালোই হয়েছে।
সাজিদুল করিম জানল না কে উপহার দিয়েছে। মানুষের সবচেয়ে ভালো লাগে অজানা কোনো জায়গা থেকে উপহার পেতে। শওকত সাহেব গভীর আনন্দ নিয়ে বাসায় ফিরলেন। আজকে পেঁপে খেতে আগের মতো তিতা লাগলো না। চাটাও খেতে ভালো হয়েছে। তিনি মনোয়ারাকে আরাপ কাপ চা দিতে বলে ড্রয়ার থেকে আয়না বের করতে গেলেন। আয়না পাওয়া গেল না। ড্রয়ারে নেই, টেবিলের উপরে নেই, বাথরুমে নেই, বারান্দায় নেই। তিনি পাগলের মতো আয়না খুঁজছেন। মেয়েরা কেউ কি নিয়েছে? তিনি মেয়েদের ঘরে ঢুকে টেবিলের বইপত্র এলোমেলো করতে শুরু করলেন। ইরা বলল, বাবা তুমি কি খুঁজছো? আয়নাটা খুঁজছি। আমার একটা হাত আয়না ছিল না, ওই আয়নাটা। ওই আয়না তুমি কোথাও খুঁজে পাবে না। মা তোমার জন্য নতুন আয়না কিনেছে, ওটা ফেলে দিয়েছে। শওকত সাহেব হতভম্ব গলায় বললেন, এসব কি বলছিস? কোথায় ফেলেছে? পুরনো একটা আয়না ফেলে দিয়েছে। তুমি এরকম করছো কেন বাবা? শওকত সাহেব বিড়বিড় করে কি যেন বললেন, কিছুই বোঝা গেল না। ইরা ভয় পেয়ে তার মাকে ডাকল। মনোয়ারা এসে দেখেন শওকত সাহেব খুব ঘামছেন। তার কপাল বেয়ে ফোঁটা ফোঁটা ঘাম পড়ছে। তিনি ধরা গলায় বললেন, মনোয়ারা, আয়না কোথায় ফেলেছ? রাত 11টা বাজে। শওকত সাহেব বাসার পাশে ডাস্টবিন হাতড়াচ্ছেন। তার সারা গায়ে নোংরা লেগে আছে। তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি দুহাতে ময়লা ঘেঁটে যাচ্ছেন। একটু দূরে তার স্ত্রী আর 3 কন্যা দাঁড়িয়ে, তাদের চোখে রাজ্যের বিস্ময়। বড় মেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, তোমার কি হয়েছে বাবা? শওকত সাহেব ফিসফিস করে বললেন, চিত্রলেখাকে খুঁজছি মা। চিত্রলেখা? চিত্রলেখাকে? আমি জানি না কে। শওকত সাহেবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, চিত্রা মারে? ও মা, তুই কোথায়? এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন হুমায়ুন আহমেদের গল্প আয়না। এই মুহূর্তে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা গল্প ভাইরাস। শুরু হচ্ছে হুমায়ুন আহমেদের গল্প ভাইরাস। ইমামের শব্দগল্প, চলভাষী গল্পের দরিয়ায়। আসসালামু আলাইকুম, আমি ইমাম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। আপনাদের জন্য ইমামের শব্দগল্পের আজকের আয়োজন হুমায়ুন আহমেদের ভ্যাম্পায়ার নিয়ে অন্যরকম গল্প ভাইরাস। নুরুজ্জামান সাহেব বর্তমানে একজন সুখী মানুষ। বীমা কোম্পানিতে ভালো চাকরি করতেন। 7 বছর হলো রিটায়ার করেছেন। রিটায়ারের সময় গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড সব মিলিয়ে হাতে একসঙ্গে বেশ কিছু টাকা পেয়েছিলেন। সেই টাকা ব্যাংকে জমা আছে। ইন্টারেস্ট যা পান তাতেই তার মোটামুটি চলে যায়। স্বাস্থ্য ভালো, রোগ ব্যাধি নেই। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের সমস্যা এই জাতীয় বৃদ্ধ বয়সে রোগের কোনো কিছুই তাকে এখনো ধরেনি। উম, 2টি মেয়ে ভালো বিয়ে দিয়েছেন। একজন বরের সঙ্গে অস্ট্রেলিয়া থাকে, অন্যজন সিঙ্গাপুরে। স্ত্রী গত হয়েছেন। নুরুজ্জামান সাহেব একা থাকেন। এই একটাই যা সমস্যা। তবে অনেক দিন থেকেই একা আছেন বলে খানিকটা অভ্যস্ত হয়ে পড়েছেন। তার খারাপ লাগে না, বরং ভালোই লাগে। দিনের বেলাটা তিনি ঘুরে ঘুরেই কাটান। দুপুরে নিরিবিলি দেখে কোনো একটা হোটেলে খেয়ে নেন। ভিড়ভাট্টা তার একেবারে সহ্য হয় না। রাতে কিছু খান না। কোনোদিন একটা কলা, কোনোদিন একটা আপেল খেয়ে শুয়ে পড়েন। এক ঘুমে রাত কাবার করে দেন। আশ্বিন মাসের এক দুপুর, বেলা প্রায় 2টা। নুরুজ্জামান সাহেব লালবাগের কেল্লা দেখে একটা হোটেলে ভাত খেতে ঢুকেছেন। হোটেলের নাম দিল্লি রেস্টুরেন্ট। দিল্লি রেস্টুরেন্টের পাশেই আর একটা হোটেল, হোটেল আমানিয়া। সেখানে রমরমা ভিড়। দিল্লি রেস্টুরেন্ট একেবারেই ফাঁকা। মনে হয় এই হোটেলের খাবার দাবার সুবিধার না। নুরুজ্জামান সাহেবের কাছে খাবারটা প্রধান না, নিরিবিলিটাই প্রধান। কাজেই তিনি ঢুকেছেন দিল্লি রেস্টুরেন্টে। কোনার দিকের অন্ধকারের একটা টেবিলে বসেছেন। ইলিশ মাছ, সবজি এবং ডালের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছেন। সাধারণত তিনি মাছ খান না। আজ কেন জানি মাছ খেতে ইচ্ছা করল।
তখন হোটেলে আর একজন কাস্টমার ঢুকল। এত ফাঁকা জায়গা থাকতে নুরুজ্জামান সাহেবের কাছে এসে বলল, আপনার টেবিলে বসতে পারি? নুরুজ্জামান সাহেব না বলতে গিয়েও বললেন না। হোটেলটা তার না, কাস্টমার এসেছে পয়সা দিয়ে খাবে, তার যেখানে ইচ্ছা সেখানে বসবে। নুরুজ্জামান সাহেবের মনটা খারাপ হয়ে গেল। কারো সামনে খাওয়া দাওয়া করতে তার ভালো লাগে না। আশা করি আপনার বিরক্তি উৎপাদন করছি না। জি না। একটা দিয়াশলাই দিতে পারেন? নুরুজ্জামান সাহেব দিয়াশলাই বের করে বাড়িয়ে দিলেন। তার মন আরও খারাপ হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে এই লোক প্রচুর কথা বলবে, বকবক করে মাথা ধরিয়ে দেবে। এখনও সময় আছে, তিনি ইচ্ছা করলে অন্য টেবিলে চলে যেতে পারেন। কাজটা অভদ্রতা হয়। আশা করি সিগারেটের ধোঁয়ায় আপনার অসুবিধা হচ্ছে না। না, হচ্ছে না। আন্তরিক ধন্যবাদ। লোকটার অন্য কোনো মতলব নেই তো? ধান্দাবাজ না তো? বাংলাদেশে ধান্দাবাজ লোকের কোনো অভাব নেই। কয়েকদিন আগেই এরকম একজন ধান্দাবাজের সঙ্গে তার দেখা হয়েছিল। ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি পরে রীতিমতো ভদ্রলোক, চোখে সোনালি রিমলেস চশমা, মুখ ভর্তি হাসি। নুরুজ্জামান সাহেব একটা হোটেলে ভাত খেতে বসেছেন। লোকটা তার সামনে বসে অত্যন্ত বিনীত স্বরে বলল, স্যার, কিছু মনে করবেন না। গুলিস্তানের মোড়ে আমার মানিব্যাগটা চুরি হয়েছে। খিদেই মরে যাচ্ছি। চারটে ভাত খাওয়ান। এরকম সম্ভ্রান্ত চেহারার একজন মানুষের মুখের উপর না করা মুশকিল। লোকটা ভাত খেল। ভাত খাওয়ার পরে দই মিষ্টি খেল। সবশেষে মিষ্টি পান এবং একটা বেনসন সিগারেট। নুরুজ্জামান সাহেবকে কিছু বলতে হচ্ছে না। সে নিজেই হাসি মুখে অর্ডার দিচ্ছে। কোনো দ্বিধা নেই, সংকোচ নেই। কি সুন্দর করে বলছে। স্যার, আপনার অনুমতি নিয়ে একটা সিগারেট দিতে বলি? এমন চমৎকার লাঞ্চের পরে সিগারেট না খেলে লাঞ্চটার অপমান করা হয়। এই বেয়ারা, একটা বেনসন নিয়ে এসো। দেখে শুনে আনবে, ড্যাম যেন না হয়। ড্যাম হলে থাবড়া খাবি। এই লোকও সেরকমের কেউ না তো? নুরুজ্জামান আড় চোখে তাকালেন। সেরকমেরই তো মনে হচ্ছে। অন্ধকার কোণায় এসে বসেছে, চোখে সানগ্লাস। চোখ থেকে সানগ্লাস খোলেনি। একবার রিডার ডাইজেস্টে পড়েছিলেন, যারা সহজে সানগ্লাস খুলতে চায় না তাদের ভেতর সমস্যা আছে। লোকটা পোশাকে আশাকে ভালো। খয়েরি রঙের হাফ হাওয়াই শার্ট, সাদা প্যান্ট, সাদা প্যান্টের সঙ্গে মিলিয়ে ধবধবে সাদা চামড়ার জুতা। বিদেশি জুতা নিশ্চয়ই। সিগারেট যে খাচ্ছে দামি সিগারেটই খাচ্ছে। সুন্দর গন্ধ আসছে, সস্তা সিগারেটের দম আটকানো গন্ধ না। সিগারেট বের করেছে সিগারেট কেস থেকে। আজকাল অবশ্যই কেউ সিগারেট কেস ব্যবহার করে না। লোকটা সিগারেট কেস নুরুজ্জামান সাহেবের দিকে বাড়িয়ে দিল। নিচু গলায় বলল, আপনি কি সিগারেট খাবেন? নুরুজ্জামান বিরক্ত মুখে বললেন, জি না, আমি ভাত খাবো। ভাতের অর্ডার দিয়েছি। ভাত চলে এসেছে। সুন্দর সরু চালের ভাত। হোটেলে খাবার একটাই সুবিধা, হোটেলে তরকারি যেমনই রাঁধুক, ভাত ভালো রাঁধে। বাড়ির ভাত কখনো এরকম হয় না। কোনো কোনো দিন চাল চাল থাকে, কখনো নরম কাদার মতো। এজন্যই তিনি বাড়িতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দিয়েছেন। স্যার, আপনি কি আমার উপস্থিতিতে বিরক্ত বোধ করছেন? নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না। সবজি দিয়ে ভাত মাখতে লাগলেন। সবজির চেহারা দেখতে ভালো, খেতে কেমন হয় কে জানে। লালবাগের কেল্লা কেমন দেখলেন স্যার? নুরুজ্জামান চমকে উঠলেন। ওই লোকটি লালবাগ কেল্লা থেকেই পিছনে লেগেছে। সর্বনাশের কথা, মতলবটা কি? আপনি যখন লালবাগ কেল্লা দেখছিলেন আমিও দেখছিলাম। আমি অবশ্যই এর আগে অনেকবার দেখেছি। বাংলাদেশে দেখার কিছু নেই, একই জিনিস বারবার দেখতে হয়। লালবাগের কেল্লা আপনি কি এই প্রথম দেখলেন? জি। পুরনো আমলের জিনিস দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে সম্রাট শাহজাহানের আমলের একটা গেট আছে, দেখে আসতে পারেন।
ইউনিভার্সিটি এলাকায় যাবেন। টিএসসি এবং বাংলা একাডেমির সামনে দিয়ে যে বড় রাস্তাটা গেছে, নজরুল সরণি, ওই রাস্তার মাথায় গেটের অংশবিশেষ আছে। জায়গাটা চিনেছেন? চার নেতার কবরের পাশে। নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না, মাথা নিচু করে খেয়ে যাচ্ছেন। এরা রান্না ভালো করে, সবজিটা ভালো রেঁধেছে, তারপরও কাস্টমার কেন পাচ্ছে না? একদিন হোটেল আমানিয়াতে খেয়ে দেখতে হবে, কে জানে হয়তো ওদের রান্না আরও ভালো। প্রায় ৩০০ বছরের পুরনো একটা গির্জা আছে, আর্মেনিয়ান গির্জা। গির্জা ফির্জা আমি দেখি না। স্যার, মনে হচ্ছে আমার প্রতিটি কথায় বিরক্ত হচ্ছেন। আমার পরিচয় পেলে আপনি আর বিরক্ত হবেন না। আমি একজন ভ্যাম্পায়ার। হ্যাঁ, খাওয়া বন্ধ করে রেখে নুরুজ্জামান বুক তুলে বিস্মিত হয়ে বললেন, আপনি কি ভ্যাম্পায়ার? ভ্যাম্পায়ার চিনেন না? ওই যে কাউন্ট ড্রাকুলা, ট্রান্সিলভেনিয়ার বিখ্যাত কাউন্টের গল্প পড়েননি? নুরুজ্জামান আবার খেতে শুরু করলেন এবং মনে মনে বললেন, বেটা বদমাস, ভ্যাম্পায়ার সেজেছে। আপনার মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি বিশ্বাস করতে পারছেন না। না পারারই কথা। ভ্যাম্পায়ার কি সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। গল্পের বই, সিনেমা থেকে আহরিত জ্ঞানের সবই ভুল। তাই বুঝি? জি তাই। লোকজ বিশ্বাস হচ্ছে ভ্যাম্পায়ার রাতে মানুষের রক্ত খেয়ে বেড়াবে, দিনে কফিনের ভেতর শুয়ে থাকবে, কারণ রোদ গায়ে লাগা মানে তাদের মৃত্যু। আমাকে দেখুন, দিনে ঘুরে বেড়াচ্ছি। তাই তো দেখছি। শুধু চোখগুলি প্রোটেক্ট করতে হয়, চোখে রোদ লাগানো যায় না। এই জন্যই সানগ্লাস। ঠিক ধরেছেন। মানুষের রক্ত আপনি কখন খান, দিনে না রাতে? মানুষের রক্ত খান তো? জি খায়, বাধ্য হয়ে খেতে হয়। ভ্যাম্পায়ারদের জন্য কিছু এসেনশিয়াল ভিটামিন মানুষের রক্ত ছাড়া পাওয়া যায় না। ও আচ্ছা। স্যার, আপনি কি ভয় পাচ্ছেন? না, আপনি আমার ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত খেয়ে ফেলবেন, এটা বিশ্বাস হচ্ছে না। সেভাবে রক্ত খায় না, ব্লাড ব্যাংক থেকে কিনে নিয়ে আসি। একটা প্যাকেটে ১ সপ্তাহ ২ সপ্তাহ চলে যায়। ব্লাড ব্যাংকগুলি থাকায় সুবিধা হয়েছে, পছন্দসই রক্ত কিনতে পারছি। সব রকম রক্ত সবার স্যুট করে না। আমার পছন্দের রক্ত হলো বি নেগেটিভ। শুনে ভালো লাগলো। আপনার রক্তের গ্রুপ কি স্যার? আমি জানি না রক্তের গ্রুপ কি, পরীক্ষা করাইনি। পরীক্ষা করিয়ে রাখা ভালো। শহরে যে হারে মানুষ বাড়ছে, অ্যাক্সিডেন্ট তো হরহামেশাই হচ্ছে। যেদিকে তাকাই শুধু মানুষ। মানুষের বৃদ্ধির হার খুবই আশঙ্কাজনক। ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না? মানুষের তুলনায় কম। আগে আমরা মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেতাম, তখন ভ্যাম্পায়ার বেশি ছিল। এখন ব্লাড ব্যাংক থেকে আমরা রক্ত খাচ্ছি, কাজেই ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না। ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। কিছু মনে করবেন না, আমি ব্যাপারটা বোঝার আগ্রহ বোধ করছি না। শোনার পর আগ্রহ বোধ করবেন। ভাত খেতে খেতে শুনুন, শুনতে তো ক্ষতি নেই। ভ্যাম্পায়ার আসলে ভাইরাস ঘটিত এক ধরনের রোগ। ও আচ্ছা। ভাইরাসগুলি অতি দীর্ঘজীবী। এরা বিশেষ ধরনের মৃত্যুহীন ভাইরাস। মানুষের শরীরে একবার ঢুকতে পারলে তারা আর মরে না, এবং যার শরীরে তারা ঢুকেছে তাকে বাঁচিয়ে রাখে নিজেদের বেঁচে থাকার স্বার্থে। মানুষ মরে গেলেও তো তারাও মরে যাবে, ঠিক না? ঠিক বলেই তো মনে হয়। আমাদের যে রক্ত খেতে হয়, তা ওই ভাইরাসগুলির জন্যেই। রক্তটা ওদের জন্যই দরকার। ও। একটা ভ্যাম্পায়ার যখন কোনো মানুষের রক্ত খায়, তখন ভাইরাস একজনের গায়ে থেকে অন্যজনের গায়ে ঢোকে। আজকাল আমরা ব্লাড ব্যাংকে রক্ত খাওয়া ধরেছি, তাই ভাইরাসজনিত সংক্রমণ অনেক কমে গেছে। ভালো। তবে একেবারে যে নেই তাও না। হঠাৎ হঠাৎ অনেকের সঙ্গে দেখা হয়ে যায়, যারা আসলে ভ্যাম্পায়ার। যেমন আজ যখন আপনাকে লালবাগের কেল্লায় দেখলাম, তখন আপনাকে ভ্যাম্পায়ার ভেবেছিলাম। হ্যাঁ? নুরুজ্জামান হতভম্ব গলায় বললেন, আমাকে ভ্যাম্পায়ার ভেবেছিলেন? জি।
আশা করি আমার কথায় আহত হননি। নুরজামান কঠিন চোখে তাকিয়ে রইলেন। লোকটার গালে ঠাস করে একটা চড় দিতে পারলে মনটা শান্ত হতো। তিনি চড় দিলেন না, শুকনো গলায় বললেন, আমাকে আপনি ভ্যাম্পায়ার ভেবেছিলেন? জি, আপনার চোখে সানগ্লাস ছিল। আপনি ভ্যাম্পায়ারের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন। আমরা ভ্যাম্পায়াররা উদ্দেশ্যহীনভাবেই ঘোরাফেরা করি। আমাদের তো আর কোনো কাজ কাম নেই, অফিসে যেতে হয় না। আহ, আহ, আহ। নুরুজ্জামান সাহেবের খাওয়া দাওয়া শেষ হয়েছে। তিনি আরও বিরক্ত হয়ে হাত ধুয়ে নিজের জায়গায় ফিরে এলেন। লোকটার হাত থেকে মুক্তি পাওয়া দরকার। লোকটা হয় বদ্ধ উন্মাদ কিংবা অন্য কোনো মতলব আছে। মতলবটা কি ধরা যাচ্ছে না। স্যারের খাওয়া তো হয়েছে, এবার আমার থেকে একটা সিগারেট নিন। না, আমি সিগারেট খাই না। সিগারেট অবশ্যই খান, না খেলে সঙ্গে দিয়াশলাই রাখতেন না। আপনার পকেটে দিয়াশলাই দেখা যাচ্ছে। ভ্যাম্পায়ারের কাছ থেকে সিগারেট খেলে ক্ষতি নেই। ভ্যাম্পায়ার ভাইরাস আপনাকে ধরবে না। এই ভাইরাস শুধুমাত্র রক্তবাহিত। নুরুজ্জামান সিগারেট নিলেন। স্যার পান খাবেন? চমন বাহার দিয়ে একটা মিষ্টি পান দিতে বলি। ভাত খাবার পর পান খেলে ভালো লাগবে। না, পান খাবো না। লোকটা নুরুজ্জামান সাহেবের দিকে একটু ঝুঁকে এসে বলল, আপনাকে একটা গোপন কথা বলি। অনেকেই আছে, তারা নিজেরা বুঝতে পারে না যে তারা ভ্যাম্পায়ার, দিব্যি মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে। তখন আমরা যারা ভ্যাম্পায়ার তাদের দায়িত্ব হচ্ছে তাদের জানানো। হয় কি জানেন, ব্লাড ট্রান্সফিউশন থেকে ভ্যাম্পায়ার ভাইরাস গায়ে ঢুকে গেল। এইডস ভাইরাসে ধুম করে লোক মারা যায়। ভ্যাম্পায়ার ভাইরাসে এ ধরনের আর মৃত্যু নেই। সেটাও এক যন্ত্রণা। দীর্ঘদিন বেঁচে থাকতে কি আর ভালো লাগে? জীবন বোরিং হয়ে যায়। আপনি কতদিন বেঁচে আছেন? প্রায় ৩০০ বছর। লালবাগের কেল্লা ইনি ৭৫ বার দেখেছি। ঠিক করেছি আরো ২৫ বার দেখে ১০০ পূরণ করব। তারপর আর দেখব না। ভ্যাম্পায়ারের লক্ষণ কি? লক্ষণ খুব সহজ। ভ্যাম্পায়ারদের রোদে ছায়া পড়ে না। কেন? কেন সেটা জানি না। ছায়া পড়ে না এটুকু জানি। স্যার যাই। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তারপর নুরুজ্জামান সাহেব রোদে বের হয়ে দেখলেন তার কোনো ছায়া নেই। আজকের আয়োজন এ পর্যন্তই। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি ইমাম হোসেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।